সুপ্রিয় শিক্ষার্থী, এই করোনার মহামারীর মধ্যে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তো এই অনলাইন ক্লাসে আমি প্রথমেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি। আমি তোমাদের ইন্টারের অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের থেকে আমরা আজকে আলোচনা করব। আমি ইতিপূর্বেও তোমাদের দুটি ক্লাস নিয়েছি এই চ্যাপ্টারের উপরে। সেটা ছিল আমরা সেখানে এই উৎপাদন কাকে বলে, অর্থাৎ উৎপাদন বলতে কি বুঝি, তারপরে সেখানে মোট উৎপাদন, তারপরে গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন, মাত্রাগত উৎপাদন, এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় অর্থাৎ উৎপাদন তো আমরা করব, সেই উৎপাদনটা করার জন্য একটা ব্যয় করতে হবে, অর্থাৎ কোনো কিছু এমনি এমনি উৎপাদন হবে না। সেটার জন্য একজন উৎপাদককে মূলত তার কতগুলো শারীরিক, মানসিক এবং আর্থিক ত্যাগ স্বীকার করতে হয়। অর্থাৎ কোনো দ্রব্য এমনি এমনি উৎপাদন হয়ে যায় না। সেটা উৎপাদন করার জন্য কোনো একজনকে, অর্থাৎ যাকে আমরা উদ্যোক্তা বলবো বা উৎপাদনকারী বলবো, সেই উৎপাদনকারীকে কতগুলো ত্যাগ স্বীকার করতে হয়। যে ত্যাগগুলোকে আমরা বলি শারীরিক ত্যাগ হইতে পারে, মানসিক ত্যাগ হইতে পারে, আর্থিক ত্যাগ স্বীকার হইতে পারে। যে ধরনের ত্যাগ স্বীকারই হোক, এই ত্যাগ স্বীকার করার মাধ্যমে কোনো একটা দ্রব্য উৎপাদন হয়ে থাকে। এখানে শারীরিক যে ত্যাগ স্বীকার, সেটা হলো তার শারীরিকভাবে যে পরিশ্রমটা করা হয়। তারপরে মানসিক মেধা খাটাতে হয়, তাকে বিভিন্ন পরিকল্পনা করতে হয়। তারপরে আর্থিক ত্যাগ স্বীকার করতে হয়। আর্থিক ত্যাগ স্বীকার করতে বলতে এখানে আমরা যেটা বুঝি সেটা হলো উৎপাদন করার জন্য আমরা আগেই বলেছি উৎপাদনের কতগুলো উপকরণ আছে। সেটা ছিল 4টি উপকরণ: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এগুলোকে একত্রিত করতে হয়। এগুলো এমনি এমনি একত্রিত হয়ে যায় না। এগুলো একত্রিত করার জন্য অর্থ ব্যয় করতে হয়। অর্থাৎ উদ্যোক্তা বা উৎপাদককে এক্ষেত্রে অর্থ ব্যয় করে এগুলোকে একত্রিত করে তারপর উৎপাদন কাজে নিয়োজিত করতে হয়। তাহলে আমাদের এই যে একজন উদ্যোক্তা বা উৎপাদকের যে শারীরিক, মানসিক এবং আর্থিক যে ত্যাগ স্বীকার, এটাকেই মূলত আমরা উৎপাদন ব্যয় বলে থাকি। অর্থাৎ কোনো একটি দ্রব্য উৎপাদনের লক্ষ্যে উৎপাদকের যে শারীরিক, মানসিক এবং আর্থিক ত্যাগ স্বীকার, সেটাকেই আমরা উৎপাদন ব্যয় বলি। আমি আবার বলছি, কোনো একটি দ্রব্য উৎপাদনের লক্ষ্যে উৎপাদকের শারীরিক, মানসিক এবং আর্থিক যে ত্যাগ স্বীকার, তাকেই উৎপাদন ব্যয় বলি। অর্থাৎ কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদককে যেমনিভাবে শারীরিকভাবে তাকে পরিশ্রম করতে হয়, মানসিকভাবে তাকে পরিকল্পনা বা কর্মপ্রচেষ্টা চালাতে হয়, তারপরে তোমার আর্থিক ত্যাগ স্বীকার করতে হয়, অর্থ ব্যয় করতে হয়। ত্যাগ স্বীকার মানে অর্থ ব্যয় করতে হবে। তাহলে এই শারীরিক, মানসিক এবং আর্থিক যে ত্যাগ স্বীকার, এটাকে আমরা উৎপাদন ব্যয় বলি। তাহলে এখানে আমাদের এই উৎপাদন ব্যয়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো মোট উৎপাদন ব্যয়, তারপরে গড় উৎপাদন ব্যয় এবং প্রান্তিক উৎপাদন ব্যয়। এই 3টা উৎপাদন ব্যয় আমরা জেনে থাকি। তাহলে এক্ষেত্রে প্রথমেই আমরা মোট উৎপাদন ব্যয় বলতে কি বুঝি সেটা আমরা দেখব। মোট উৎপাদন ব্যয় হলো তোমার একজন উৎপাদকের, সাধারণত আমার আর্থিক ত্যাগ স্বীকারটাকে আমরা মোট উৎপাদন ব্যয়ের মধ্যে নিয়ে আসব। সেটা হলো একজন উৎপাদক সে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এগুলো একত্রিত করে।
তাহলে এই একত্রিত করে তাদেরকে একটা পারিতোষিক দিতে হয়। এই যে পারিতোষিক দিতে হয় বা পারিতোষিক পরিশোধ করতে হয়, এটাই হলো তার মোট উৎপাদন ব্যয়। অর্থাৎ আমি আবার ভালো করে বিস্তারিত বলছি, সেটা হলো একজন উৎপাদক ভূমির মালিককে যে খাজনা দিয়ে থাকে, শ্রমিককে যে মজুরি দেয়, মূলধনকে যে সুদ পরিশোধ করে এবং সংগঠনকে যে লাভ দেয় অর্থাৎ মুনাফা দেয়, এই সবগুলোর সমষ্টি হলো মোট উৎপাদন ব্যয়। অর্থাৎ মোট উৎপাদন ব্যয় এটাকে যদি আমরা টিসি বলি, টিসি, তাহলে এখানে আমাদের মোট ব্যয় হবে রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট এবং প্রফিট। এখানে টিসি টোটাল কস্ট, মোট উৎপাদন ব্যয়। আর খাজনা অর্থাৎ রেন্ট বা খাজনা, ডাব্লিউ ওয়েজ বা মজুরি, আই দিয়ে আমরা ইন্টারেস্ট বা সুদ বুঝি, পি দিয়ে প্রফিট বা লাভ বা মুনাফা যেটা বলো। আর এগুলোর সমষ্টি মোট উৎপাদন ব্যয়। এগুলোর সমষ্টি মোট উৎপাদন ব্যয়। তাহলে আমরা মোট উৎপাদন ব্যয়টাকে আমরা বলতে পারি যে একজন উৎপাদকের যে পরিমাণ খাজনা খরচ, মজুরি খরচ, সুদ বাবদ খরচ এবং সংগঠককে যে পরিমাণ লাভ দিতে হয় বা মুনাফা দিতে হয়, এর সমষ্টি মোট উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণসমূহ একত্রিত করবার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয় উৎপাদককে, তাকেই মোট উৎপাদন ব্যয় বলে। আমি আবার বলছি, উৎপাদনের অন্যান্য উপকরণগুলো অর্থাৎ উৎপাদনের উপকরণসমূহকে একত্রিত করবার জন্য উৎপাদককে যে পরিমাণ আর্থিক ব্যয় বহন করতে হয়, তাকেই মোট উৎপাদন ব্যয় বলে। তাহলে এই মোট উৎপাদন ব্যয়কে আমরা এক্ষেত্রে দুইভাবে আমরা ব্যাখ্যা করব। একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে? স্বল্পকালীন উৎপাদন ব্যয় অর্থাৎ আমরা উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করে এখানে দেখাবো। একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয়, অর্থাৎ মোট উৎপাদন ব্যয়কে আমরা দুই ভাগে ব্যাখ্যা করব। একটা স্বল্পকালীন উৎপাদন ব্যয়ের দিক থেকে অর্থাৎ স্বল্পকালের ভিত্তিতে, আর একটা দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের ভিত্তিতে অর্থাৎ দীর্ঘকালীন সময়ব্যাপী যে উৎপাদন ব্যয়, সেটাকে আমরা দীর্ঘকালীন উৎপাদন ব্যয় হিসাবে দেখাবো। তাহলে স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে? স্বল্পকালীন উৎপাদন ব্যয় এমন একটা সময় মেয়াদের উৎপাদন ব্যয়, যেই সময় মেয়াদের মধ্যে একজন উৎপাদককে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ, এই উভয় ধরনের খরচ বহন করতে হয়, তাকেই স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। আমি আবার বলছি, যে সময় মেয়াদের মধ্যে একজন উৎপাদককে স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচ, এই দুই ধরনের খরচ বহন করে উৎপাদন কাজ পরিচালনা করতে হয়, তখন তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। আর দীর্ঘকালীন উৎপাদন ব্যয় কাকে বলে? দীর্ঘকালীন উৎপাদন ব্যয় যেই সময় মেয়াদের মধ্যে একজন উৎপাদকের কোনো ধরনের স্থির ব্যয় থাকে না, সব ব্যয়গুলোই পরিবর্তনশীল হয়ে যায়। এই সময় মেয়াদ অর্থাৎ তাকে কোনো স্থির ব্যয় বহন করতে হয় না, তার সমস্ত ব্যয়গুলোই পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত হয়, তখন তাকে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বলে। তাহলে আবার বলছি, দীর্ঘকালীন উৎপাদন ব্যয় সেটা যেই সময় মেয়াদের মধ্যে একজন উৎপাদকের কোনো স্থির ব্যয় থাকে না, সমস্ত ব্যয়গুলোই পরিবর্তনীয় ব্যয় হয়ে যায়, তাকে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বলে। তাহলে এই স্বল্পকালীন উৎপাদন ব্যয় এবং দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, তাহলে আমরা প্রথমেই স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলছিলাম। স্বল্পকালীন উৎপাদন ব্যয় যেই সময় মেয়াদের মধ্যে উৎপাদকের স্থির খরচ এবং পরিবর্তনীয় এই দুই ধরনের খরচ বিদ্যমান থাকে, তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে। তাহলে এখন আমরা দেখব স্থির ব্যয় কাকে বলে এবং পরিবর্তনীয় ব্যয় কাকে বলে।
স্থির ব্যয় আমরা তাহলে এই স্বল্পকালীন ব্যয়টা দুই ভাগে ভাগ করা, স্বল্পকালীন ব্যয়টা দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে হলো স্থির ব্যয়, একটা হলো স্থির ব্যয় আর একটা হচ্ছে হলো পরিবর্তনীয় ব্যয়। তাহলে এই দুই ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টি হচ্ছে হলো মোট স্থির ব্যয়। তাহলে এই এখন স্থির ব্যয়টা কাকে বলে? স্থির ব্যয় হচ্ছে হলো কোনো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদনের পরিবর্তন হইলেও, অর্থাৎ উৎপাদনের পরিবর্তন হইলেও যদি ব্যয়ের কোনো পরিবর্তন না হয় তখন তাকে স্থির ব্যয় বলে। অর্থাৎ তোমার উৎপাদন যত বেশি বাড়ে বা কমে, অর্থাৎ উৎপাদন আমি যতই বাড়াই যেই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, সর্বাবস্থায় স্থির থাকে, অর্থাৎ উৎপাদনের পরিবর্তন হইল যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তাকে স্থির ব্যয় বলে। আমি আবার বলছি, সেটা হচ্ছে হলো অর্থাৎ উৎপাদনের পরিবর্তন হইল যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। তাহলে এই স্থির ব্যয় এটা আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন মনে করো কোনো একটি দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদককে একটি বিল্ডিং ভাড়া করতে হবে, সেই বিল্ডিংয়ের ভাড়াটা হচ্ছে হলো তার স্থির ব্যয়, অর্থাৎ এই ব্যয়ের পরিবর্তন হবে না। ওই বিল্ডিংয়ের মধ্যে উৎপাদক যত একক দ্রব্যই উৎপাদন করুক, উৎপাদন বাড়ুক কমুক, তাকে একই পরিমাণ ভাড়া বহন করতে হবে, অর্থাৎ একই পরিমাণ ওই বিল্ডিং খরচ দিতে হবে। তারপরে দীর্ঘমেয়াদী যে লোন আছে, তোমার যে লোনটা আছে সেই লোনের যে সুদ, অর্থাৎ উৎপাদক যে লোন নিয়ে মেশিনারি দ্রব্যগুলো বসিয়েছে সেই ঋণের সুদটা তাকে একটা স্থির হারেই দিতে হয়, অর্থাৎ তার এই উৎপাদন প্রতিষ্ঠানে উৎপাদন হোক আর না হোক তাকে এই ব্যয়টা বহন করতেই হবে। তারপরে স্থায়ী যে কর্মচারীরা আছে, অর্থাৎ উৎপাদন যত বেশি করুক কম করুক তাদের বেতন একটা নির্দিষ্ট হারেই দিতে হয়, এই বেতনের কোনো পরিবর্তন হয় না। এগুলোই হচ্ছে হলো স্থির ব্যয়। এরকম অনেক ব্যয় আছে স্থির ব্যয়, অনেকগুলোই আছে। ম্যানেজারের বেতন হইতে পারে, তার এই জাতীয় ব্যয়গুলোকে আমরা স্থির ব্যয় বলে থাকি। অর্থাৎ এই ব্যয়ের আমরা উৎপাদন বাড়াইলেও যতটুকু ব্যয় বহন করতে হয়, উৎপাদন কমালেও অর্থাৎ উৎপাদন যদি শূন্য হয় তারপর এই ব্যয়গুলো তাকে বহন করতেই হবে, এই ব্যয়ের কোনো পরিবর্তন করা যায় না। তো এটাকেই বলা হয় স্থির ব্যয়। স্থির ব্যয় আমরা যদি এটা দেখো, এগুলো আমরা এই স্থির ব্যয়, মোট স্থির ব্যয়ের একটা চিত্র আমরা এখানে পরীক্ষা আমাদের আসে যে স্থির ব্যয় কাকে বলে, রেখাচিত্রের মাধ্যমে দেখাও। তাহলে আমরা একটা যদি সূচি তৈরি করি, দেখো স্থির ব্যয়ের সূচি, এখানে উৎপাদনের একক, মোট স্থির ব্যয় 0 একক, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, দেখো এটা হলো স্থির ব্যয়ের উদাহরণ। অর্থাৎ সূচির মাধ্যমে যদি আমরা স্থির ব্যয় দেখাই, এভাবে একটা স্থির ব্যয় আমরা দেখাতে পারি, এটা কাল্পনিক একটা স্থির ব্যয়। তাহলে এই যে এখানে দেখো উৎপাদনের একক, স্থির ব্যয়ের ক্ষেত্রে আচরণটা এরকমই হবে। উৎপাদন যদি 0 একক হয় সেক্ষেত্রেও আমাদের মোট স্থির ব্যয় হচ্ছে 100 টাকা। উৎপাদন যদি 1 একক হয় সেক্ষেত্রেও আমাদের মোট স্থির ব্যয় 100 টাকা। উৎপাদন যতই বাড়ুক মোট স্থির ব্যয় 100তেই স্থির থাকে, অর্থাৎ এই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। ঠিক বিপরীত দিক থেকে যদি দেখি আমরা, আমাদের উৎপাদনের একক যদি আমরা কমাই
অর্থাৎ উৎপাদন যদি কমে যায় আস্তে আস্তে, স্থির ব্যয় কমে না, স্থির ব্যয় একই থাকে। তো এটি হচ্ছে হলো স্থির ব্যয়। আর স্থির ব্যয়ের চিত্ররূপ যদি আমরা দেখি, আমরা চিত্ররূপ এইভাবে আঁকতে পারি। দেখো, দেখো স্থির ব্যয় রেখা, এটা হচ্ছে হলো আমাদের মোট স্থির ব্যয় রেখা। এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যতই বাড়ে মোট স্থির ব্যয় একই থাকে, অর্থাৎ স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। এই জন্যই এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। এটাকেই বলা হয় মোট স্থির ব্যয়। এটা কি বলে? মোট স্থির ব্যয়ের পরিমাণ। এখন দেখো, এই মোট স্থির ব্যয় পরে হচ্ছে হলো, আমরা এটা ব্যাপারটা বুঝতে পারছো, মোট স্থির ব্যয়। এরপরে যদি আমরা এই মোট পরিবর্তনীয় ব্যয় যদি দেখি, মোট পরিবর্তনীয় ব্যয় কাকে বলে সেটা আগে জেনে নেই। মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো উৎপাদনের পরিমাণের পরিবর্তন হওয়ার সাথে সাথে যে ব্যয়েরও পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ উৎপাদন বাড়াইলে যে ব্যয় বাড়ে, উৎপাদন কমালে যে ব্যয় কমে যায় তাকেই পরিবর্তনীয় ব্যয় বলে। অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। তাহলে এই পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো উৎপাদন বাড়লে পরিবর্তনীয় ব্যয়ও বাড়বে, উৎপাদন কমলে পরিবর্তনীয় ব্যয়ও কমবে। উৎপাদন যখন শূন্য, পরিবর্তনীয় ব্যয়ও শূন্য। আমরা একটা এই সূচি যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে দেখো, পরিবর্তনীয় ব্যয়, পরিবর্তনীয় ব্যয়ের ক্ষেত্রে এক্ষেত্রে উৎপাদন শূন্য হইলে মোট পরিবর্তনীয় ব্যয়ও কি হবে? শূন্য হবে। তারপরে উৎপাদন যখন 1 একক, মনে করো মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো 100 একক। তারপরে উৎপাদন 2 একক হলে মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো 100, মোট পরিবর্তনীয় ব্যয় মনে করো 200 একক, 200 টাকা। উৎপাদন 3 একক হলে মোট পরিবর্তনীয় ব্যয় 275 টাকা। আর উৎপাদন 4 একক হলে মোট পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো 375 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে যে উৎপাদন বাড়ার সাথে সাথে মোট পরিবর্তনীয় ব্যয়ও বেড়ে যাচ্ছে। অর্থাৎ উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকেই পরিবর্তনীয় ব্যয় বলে। তাহলে এই হচ্ছে হলো, আর এই দুই ব্যয়ের সমষ্টি হচ্ছে হলো আমাদের মোট স্বল্পকালীন মোট ব্যয় রেখা। স্বল্পকালীন মোট ব্যয়, এই দুই ব্যয়ের অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়, এই দুই ব্যয়ের সমষ্টিকে বলে মোট স্বল্পকালীন মোট ব্যয়। তাহলে এখানে দেখো, তাহলে এই আমাদের পরিবর্তনীয় ব্যয় থেকে যদি, মোট পরিবর্তনীয় ব্যয় থেকে যদি আমরা রেখাচিত্র আঁকি, তাহলে রেখাচিত্রে দেখা যাচ্ছে যে রেখাচিত্রটা ঠিক এরকম একটা রেখা হবে। অর্থাৎ এটি হচ্ছে টিবিসি রেখা, টিবিসি, টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয় রেখা, মোট পরিবর্তনীয় ব্যয় রেখা। এই রেখাটা তোমার বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়, যেহেতু তোমার দেখো উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যয়ও বেড়ে যাচ্ছে, যার কারণে এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা হয়। এখন আমাদের এই টিএফসি এবং টিবিসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্ট, এই দুইটা সমষ্টি হচ্ছে হলো স্বল্পকালীন মোট ব্যয়।
এই দুইটার সমষ্টি হচ্ছে হলো স্বল্পকালীন মোট ব্যয়। আমরা যদি এখানে দেখো, যদি দেখাই, অর্থাৎ তোমার এসটিসি স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো টিএফসি প্লাস টিবিসি, অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে সমান সমান হচ্ছে হলো তোমার স্বল্পকালীন মোট স্থির খরচ এবং স্বল্পকালীন মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনীয় খরচের সমষ্টি হচ্ছে হলো স্বল্পকালীন মোট খরচ, স্বল্পকালীন মোট খরচ বা ব্যয়। তাহলে এই স্বল্পকালীন মোট খরচ, এবং এই জন্যই আমরা এই স্বল্পকালীন মোট ব্যয়রেখাটা যদি দেখাই, স্বল্পকালীন মোট ব্যয়রেখাটা হবে হলো এই মোট স্থির ব্যয়ের সাথে মোট পরিবর্তনীয় ব্যয়ের যোগ করে এই রেখাটি হবে, এবং স্বল্পকালীন মোট ব্যয়রেখাটা এরকম একটা রেখা হবে। এটাই হচ্ছে হলো এসটিসি, শর্ট রান টোটাল কস্ট, শর্ট রান টোটাল কস্ট। এটাকেই বলা হচ্ছে হলো স্বল্পকালীন মোট ব্যয়রেখা। এটা হচ্ছে হলো মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয়, এইটার সমষ্টি। এই জন্যই আমাদের এই রেখাটা জিরো বিন্দুতে থেকে না উঠে আমাদের স্থির খরচের পরের থেকে উঠে গেছে, এবং রেখাটা আমাদের মোট পরিবর্তনীয় ব্যয় রেখার অনুরূপেই একটি রেখা। তাহলে এটাকেই বলা হয় স্বল্পকালীন মোট ব্যয়, স্বল্পকালীন মোট ব্যয়। এটা যদি আমরা সূচির মাধ্যমে দেখি, সূচির মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের এখানে দেখো স্থির খরচ ছিল 100, সেই হিসাবে আমাদের সবগুলোর সাথে আমাদের স্থির খরচ 100 যোগ হবে, স্থির খরচের সাথে 100 যোগ হয়ে যাবে, 100 যোগ করতে হবে। অর্থাৎ তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের স্বল্পকালীন, যখন আমাদের উৎপাদন 100 তখন আমাদের মোট ব্যয় হচ্ছে হলো, স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো 100 টাকা। তারপরে উৎপাদন যখন 1 একক তখন আমাদের স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো 200 টাকা। তারপরে উৎপাদন যখন 2 একক তখন স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো আমাদের 300 টাকা। তারপরে দেখো এখানে 3 একক হলে আমাদের স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো 375 টাকা, আর 4 একক হলে উৎপাদন আমাদের স্বল্পকালীন মোট ব্যয় হচ্ছে হলো 475 টাকা, 475 টাকা। অর্থাৎ স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচের সমষ্টি হচ্ছে হলো আমাদের স্বল্পকালীন মোট খরচ। স্থির খরচ এবং পরিবর্তনীয় খরচের সমষ্টি হচ্ছে হলো আমাদের স্বল্পকালীন মোট খরচ রেখা, মোট খরচ। এবং এটা থেকে যদি আমরা চিত্র আঁকি, এরকম একটা চিত্র আমরা পাবো। এটাই হচ্ছে হলো স্বল্পকালীন মোট ব্যয় রেখা। তাহলে এই স্বল্পকালীন মোট ব্যয় রেখা, এরপরে হচ্ছে হলো দীর্ঘকালীন মোট ব্যয়। দীর্ঘকালীন মোট ব্যয়, দীর্ঘকালে আগেই বলেছি আমি যে দীর্ঘকালীন ব্যয় কাকে বলে। দীর্ঘকালীন ব্যয় হচ্ছে এমন একটা সময় মেয়াদের ব্যয় যেই সময় মেয়াদের মধ্যে উৎপাদনকারীর কোনো স্থির ব্যয় থাকে না, সমস্ত ব্যয়গুলোই পরিবর্তনশীল হয়ে যায়। এটিকেই বলা হয় দীর্ঘকালীন ব্যয়। তাহলে এই দীর্ঘকালীন ব্যয়, অর্থাৎ এটা আরেকটু স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে হলো আমরা স্বল্পকালীন যে স্থির খরচ সেটা বলেছি যে মনে করো বিল্ডিংয়ের খরচ, জায়গার কোনো একটা জায়গা ভাড়া নিলে সেটার খাজনা অথবা ব্যাংকের সুদ, তারপরে ম্যানেজারের বেতন, স্থায়ী কর্মচারীদের বেতন, বা অন্যান্য যদি কোনো তোমার স্থাবর কোনো সম্পদ থাকে সেটার পিছনে যে ব্যয়টা করতে হয় সেই ব্যয়গুলোকে আমরা স্থির ব্যয় হিসাবে জানি। তাহলে দীর্ঘকাল হচ্ছে এমন একটা সময় মেয়াদ যেখানে এই ধরনের কোনো সম্পদ, মানে এরকম কোনো স্থির কোনো বিষয় থাকবে না, কোনো ধরনের খরচ থাকবে না। সেখানে যেই সময় মেয়াদের মধ্যে বিল্ডিং একটার জায়গায় 2টা হতে পারে, ম্যানেজারে একজনের জায়গায় 2জন হতে পারে, স্থায়ী কর্মচারী 10 জনের জায়গায় 20 জন হতে পারে, অথবা 10 জনের জায়গায় 5 জন হয়ে যেতে পারে। এটা কমতেও পারে, বাড়তেও পারে। তাহলে এই খরচগুলো, অর্থাৎ স্থির যে খরচ, সেগুলো পরিবর্তন হয়ে যাবে, সেগুলো পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ স্থির খরচ এখানে আমরা যেটাকে বিবেচনা করছি সেই স্থির খরচ আর স্থির থাকে না, এই এমন একটা সময় মেয়াদ। অর্থাৎ এটা 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছরও হতে পারে। অর্থাৎ যেই সময় মেয়াদের মধ্যে প্রতিষ্ঠানের পুরোপুরি অবকাঠামোগত পরিবর্তন হয়ে যায়, পুরো অবকাঠামোগত পরিবর্তন হয়ে যায়। আমরা এগুলা উদাহরণ হিসাবে আমরা জানি
যে মনে করো দেখা যায় যে কোনো একজন উৎপাদকের মনে করো আগে কারখানা ছিল একটি, এখন দুইটা হয়ে গেছে, অর্থাৎ কারখানার বিল্ডিং ছিল একটা, এখন বিল্ডিং দুইটা হয়ে গেছে, অথবা দুইটা ছিল এখন চারটা হয়ে গেছে। সেখানে ম্যানেজার ছিল আগে একজন, এখন দুইজন বা তিনজন হয়ে গেছে। কর্মচারীর সংখ্যা ছিল 50 জন, এখন সেখানে 500 জন কর্মচারী কাজ করছে, অর্থাৎ সেখানে স্থায়ী কর্মচারী। এই জাতীয় যে স্থির খরচগুলো ছিল সেগুলো আর স্থির অবস্থায় নেই। আগে ব্যাংকের ঋণের পরিমাণ ছিল 10 কোটি টাকা, এখন সেই ঋণের পরিমাণ হয়ে গেছে 100 কোটি টাকা, যার কারণে তার সুদ খরচও তার বেড়ে গেছে। তো এইভাবে যখন সব কিছু অর্থাৎ স্থির খরচটাও পরিবর্তনশীল হয়ে যায়, পরিবর্তনশীল খরচগুলো তো পরিবর্তন হবেই। পরিবর্তনশীল খরচ বলতে আমরা স্বল্পকালে যেটা দেখেছি সেটা হলো বিভিন্ন কাঁচামালের খরচগুলোকে আমরা সাধারণত তোমার পরিবর্তনশীল খরচ হিসেবে বিবেচনা করি। তো এই পরিবর্তনশীলগুলো তো আছেই, সাথে স্থির খরচগুলো যখন পরিবর্তনশীল হয়ে যায় তখন সেটাকে আমরা দীর্ঘকালীন খরচ বলে থাকি। তাহলে এই দীর্ঘকালীন খরচ, আর এই দীর্ঘকালে উৎপাদন যদি শূন্য হয় খরচও শূন্য হবে। উৎপাদন বাড়াইলে খরচ বাড়বে, উৎপাদন কমালে খরচ কমবে। এই জন্য আমাদের এই দীর্ঘকালীন খরচটা অনেকটা আমাদের পরিবর্তনশীল খরচের মতন, অর্থাৎ সব কিছুই পরিবর্তনশীল হয়ে যায়। এবং দীর্ঘকালীন খরচ রেখা, মোট খরচ রেখাটা এটা শূন্য থেকে ওঠে, এটা শূন্য থেকে উঠে এইরকম একটি রেখা হবে, অর্থাৎ এরকম একটা রেখা হবে। এটাই হচ্ছে হলো এলটিসি, লং রান টোটাল কস্ট, লং রান টোটাল কস্ট, দীর্ঘকালীন খরচ রেখা। দীর্ঘকালীন অর্থাৎ এখানে তোমার উৎপাদন যত বাড়বে খরচ বাড়বে, উৎপাদন শূন্য হইলে খরচও শূন্য হয়ে যাবে, আবার উৎপাদন যদি কমে খরচও কমবে। অর্থাৎ উৎপাদন যত বাড়ছে খরচও তত বেড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছিল আমাদের দীর্ঘকালীন খরচ। তাহলে এই দীর্ঘকালীন মোট খরচ। তাহলে তোমরা মোট খরচের বিষয়টা মোটামুটি বুঝতে পারছো যে আমাদের এই মোট খরচটা দুই রকমের, একটা হচ্ছে স্বল্পকালীন মোট খরচ আর একটা হলো দীর্ঘকালীন মোট খরচ। এখন আসবো আমরা গড় খরচ, অর্থাৎ মোট খরচ বলতে পারি যে উৎপাদনের অন্যান্য উপকরণগুলোকে একত্রিত করবার জন্য যে পরিমাণ খরচ উৎপাদককে বহন করতে হয় তাকে মোট খরচ বলে। আর গড় খরচ কাকে বলে? গড় খরচ হচ্ছে হলো প্রতি একক দ্রব্যের জন্য যে খরচ উৎপাদককে বহন করতে হয় তাকেই গড় খরচ বলে, অর্থাৎ একক প্রতি খরচকেই গড় খরচ বলে, একক প্রতি খরচকে গড় খরচ বলে। অন্যভাবে বলা যায় যে মোট খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে গড় খরচ বলে। আমি আবার বলছি, তোমার মোট উৎপাদন ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে খরচ পাওয়া যায় তাকে গড় খরচ বলে। অর্থাৎ অ্যাভারেজ কস্টটাকে যদি আমরা দেখো সেটা হচ্ছে হলো এটাকে বলি আমরা গড় খরচ, গড় ব্যয় বা খরচ, গড় ব্যয় লিখি এখানে আমরা, যেটাকে ইংরেজিতে আমরা অ্যাভারেজ কস্ট বলি, অ্যাভারেজ এসি লিখি আমরা। তাহলে এসি সমান সমান হচ্ছে হলো তোমার এই টিসি ভাগ এই আমরা কিউ দেই। তাহলে এখানে কিউ হচ্ছে হলো উৎপাদনের পরিমাণ, টিসি হচ্ছে হলো মোট খরচ, টোটাল কস্ট। এটা হচ্ছে হলো মোট খরচ আর কিউ হচ্ছে হলো উৎপাদনের পরিমাণ। তাহলে মোট উৎপাদন ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যে ব্যয় পাওয়া যায় তাকেই বলা হয় গড় খরচ, গড় ব্যয়, তাকেই বলা হয় গড় ব্যয়। তাহলে এটি হলো গড় ব্যয়। তো এক্ষেত্রে আমরা এই আমাদের স্বল্পকালীন গড় ব্যয়, দীর্ঘকালীন গড় ব্যয় এই দুইভাবে আমরা ব্যাখ্যা করে থাকি। তাহলে স্বল্পকালীন ব্যয় গড় ব্যয়টাকে আমরা এসএসি বলি, এসএসি, শর্ট রান অ্যাভারেজ কস্ট, শর্ট রান
অ্যাভারেজ কস্ট স্বল্পকালীন গড় ব্যয় সেটা হচ্ছে হলো এসটিসি ভাগ কিউ, অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই স্বল্পকালীন মোট ব্যয় বলি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা স্বল্পকালে ব্যয়টাকে স্বল্পকালীন যে ব্যয় সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করে আমাদের সেইটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হলো মোট স্থির ব্যয় আর একটা হলো মোট পরিবর্তনীয় ব্যয়। সেটার দিক থেকে যদি আমরা দেখি সেটা হচ্ছে হলো টিএফসি বাই কিউ প্লাস টিবিসি বাই কিউ। তাহলে এটাই হচ্ছে হলো স্বল্পকালীন গড় ব্যয়, অর্থাৎ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা গড় স্থির ব্যয় পাব, আর মোট পরিবর্তনীয় ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা গড় পরিবর্তনীয় ব্যয় পাব, গড় পরিবর্তনীয় ব্যয় পাব। এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এসএসসি সমান সমান এইটার ভিত্তিতে আমরা লিখতে পারি এএফসি, আমরা লিখতে পারি এএফসি প্লাস এবিসি, অর্থাৎ অ্যাভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয় রেখা, গড় স্থির ব্যয়, অ্যাভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয়, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়। তাহলে এই দুই ব্যয়ের সমষ্টি হচ্ছিল গড় স্বল্পকালীন গড় ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়। ঠিক এটাই আমরা সূচির মাধ্যমে আমরা দেখাতে পারি, আবার চিত্র দিয়ে আমরা এই গড় ব্যয়টা দেখাতে পারি। তোমরা যদি দেখো তাহলে চিত্রটা একটু খেয়াল করো, সূচি এবং চিত্রটা একটু খেয়াল করো। এখানে আমরা স্বল্পকালীন গড় ব্যয় দেখাবো। তাহলে এই স্বল্পকালীন গড় ব্যয়ের ক্ষেত্রে দেখো আমাদের স্থির ব্যয়ের ক্ষেত্রে আমাদের গড় ব্যয়ের সূচিটা কীরকম ছিল, স্থির ব্যয় এখানে 100 ছিল। তাহলে আমরা যদি উৎপাদন হচ্ছে 0 একক, তাহলে এটা কত হবে, 100ই হবে, 100 টাকা। এটা যদি আমরা এই এএফসি গড় স্থির ব্যয় প্লাস এবিসি ইকুয়াল টু এসএসসি, আমরা এইভাবে জিনিসটা দেখাবো। তাহলে আমাদের দেখো আগের সূচিতে আমরা যেটা দেখিয়েছিলাম আমাদের মোট স্থির ব্যয় ছিল 100, তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের 0 যেহেতু 0 দিয়ে আমরা 100কে ভাগ করলে 100ই পাবো। তাহলে আমাদের গড় স্থির ব্যয় হচ্ছে হলো 100, আর গড় পরিবর্তনীয় ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয় ছিল আমাদের মোট পরিবর্তনীয় ব্যয় ছিল 0 আর মোট উৎপাদনও 0, সেক্ষেত্রে আমাদের গড় পরিবর্তনীয় ব্যয় হচ্ছে হলো 0, তাহলে মোট হচ্ছে হলো 100। আমাদের মোট স্বল্পকালীন গড় ব্যয় হচ্ছে হলো 100। এরপরে দেখো আমাদের আগের সূচিতে আমাদের যখন মোট ব্যয় আমাদের উৎপাদন হচ্ছে 1 একক, তখন এই মোট স্থির ব্যয় ছিল হচ্ছে হলো 100, মোট স্থির ব্যয় ছিল 100, সেটাও 100। তাহলে আমাদের এটা 100কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে এটা 100ই হবে, আর অর্থাৎ 100 ভাগ 1 এটা সমান সমান 100 হয়ে যায়। আর মোট স্থির ব্যয় ছিল সেটাও ছিল আমাদের 100, মোট স্থির ব্যয় ছিল 100। তা সেটাকেও যদি আমরা ভাগ করি
তাহলে 100ই হয়ে যায়। তাহলে গড় স্থির ব্যয়, গড় স্থির, আচ্ছা মোট ব্যয় ছিল আমাদের 200, তাহলে এটাকে আমরা যদি 1 দিয়ে ভাগ করি 200ই হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের 1 একক উৎপাদনের ক্ষেত্রে আমাদের গড় ব্যয় হচ্ছে 200। এরপরে দেখো আমাদের এই 2 একক উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয় ছিল 100 আর মোট পরিবর্তনীয় ব্যয় ছিল 200, তাহলে মোট ব্যয় ছিল 300, মোট ব্যয় ছিল 300। এখন যদি আমরা উৎপাদনের ব্যয় দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, দেখো কি হয়, এখানে হবে হইল এটা হয়ে যাবে 50, এটা হয়ে যাবে 100, তাহলে এইটা হয়ে যাবে 150, এটা হয়ে যাবে 150। তাহলে এখানে হচ্ছে হলো 50, অর্থাৎ গড় স্থির ব্যয় 50, গড় পরিবর্তনীয় ব্যয় 100, মোট গড় ব্যয় হচ্ছে হলো স্বল্পকালীন মোট গড় ব্যয় হচ্ছে হলো 150। তো অনুরূপভাবে দেখো এখানে আমাদের ঠিক অনুরূপভাবে এখানে মোট স্থির ব্যয় ছিল 100, তারপরে মোট পরিবর্তনীয় ব্যয় ছিল 275 ছিল। তাহলে মোট এই আমাদের ব্যয় ছিল হলো 375 ছিল। তাহলে আমরা যদি এগুলাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, আমাদের 3 একক উৎপাদন, তাহলে দেখো এইটা হয়ে যাবে হলো 33.33, আর এটা হয়ে যাবে হলো আমাদের 9.6, 91.6, আর তাহলে আমাদের এখানে হয়ে যাবে হলো হচ্ছে হলো 1, তারপর হচ্ছে হলো 2 আর 5, 125, এখানে হয়ে যাবে 125, অর্থাৎ এই দুইটা যোগ করলে আমাদের 125 হয়ে যাবে। 125 হয়ে যাবে। তারপরে দেখো আমাদের এখানে আমাদের মোট স্থির খরচ ছিল আমাদের 100, তারপরে মোট পরিবর্তনীয় ব্যয় ছিল আমাদের 375, আর মোট ব্যয় ছিল হলো 475। এখন যদি আমরা গড় ব্যয় করি, গড় ব্যয় করলে 4, 4, 4, তাহলে এটা হয়ে যায় 25, এটা হয়ে যাবে হচ্ছে হলো 125, আর এইটা হয়ে যাবে হলো 4 × 4, 1, তাহলে এটা হয়ে যাবে হলো 150, এটা হয়ে যাবে 150। তাহলে এখানে দেখো আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো
না 375 কে 4 দিয়ে 475, তাহলে এটা হবে হলো 8 হাতের 4 9 হাতের 1 16 17 9 15, তাহলে 3., দেখো তাহলে আমরা এখানে 25 আর এটাকেও 4 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 93.75, দুইটা যোগ করলে হচ্ছে হলো 118.75। তাহলে আমাদের গড় স্থির ব্যয় হচ্ছে 25, এটা হচ্ছে হলো 93.75 সমান সমান হচ্ছে হলো 118.75। তাহলে এইটাই হচ্ছে হলো আমাদের গড় ব্যয়ের সূচি আমরা বলতে পারি। তো এখান থেকে যদি আমরা চিত্র আঁকি, গড় ব্যয়ের, গড় স্থির ব্যয়ের চিত্রটা যদি আমরা আঁকি, তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। গড় ব্যয়ের চিত্রটা যদি আঁকি, সেক্ষেত্রে দেখো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের এক্ষেত্রে আমাদের গড় স্থির খরচ, গড় স্থির ব্যয় এটা আস্তে আস্তে কমতে থাকে, আর গড় পরিবর্তনীয় ব্যয় সেটাও আস্তে আস্তে কমে, কিন্তু এক পর্যায়ে আবার বাড়ে। তো এইভাবে দেখা যাবে যে আর মোট গড় ব্যয় যেটা, সেটাও কি আস্তে আস্তে কমতে থাকে, পরে আবার এটা বৃদ্ধি পেতে থাকবে। তো এইভাবে তাহলে আমাদের দেখা যায় যে মোট গড় স্থির ব্যয় রেখাটা এরকম একটা রেখা হবে, এটি হচ্ছে হলো AFC রেখা, এরকম একটা রেখা হবে। আর গড় পরিবর্তনীয় ব্যয় রেখাটা হবে এরকম একটা রেখা, আর গড় ব্যয় রেখাটা হবে হলো এরকম একটি রেখা SAC। অর্থাৎ প্রাথমিকভাবে দেখো গড় স্থির খরচ, গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তন দুইটি নিম্নগামী, দুইটি কমে, যার কারণে গড় ব্যয়ও, স্বল্পকালীন গড় ব্যয়ও কমতে থাকবে। পরবর্তীতে আমাদের গড় স্থির ব্যয় কমলেও আবার গড় পরিবর্তন ব্যয় দ্রুততার সাথে যখন উঠতে থাকবে, তখন আবার গড় ব্যয় উপরের দিকে উঠবে, যার কারণে আমাদের স্বল্পকালীন যে গড় ব্যয় রেখা সেটা ইউ এর মতো একটা রেখা হয়ে যায়। এটাই হলো গড় ব্যয় রেখা, স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আর দীর্ঘকালীন গড় ব্যয়ও সেটাও অনেকটা ইউ এর মতো হয়ে থাকে। তাহলে আমাদের এটাই হচ্ছে হলো গড় ব্যয় রেখা। এরপরে আমাদের আরেকটু যেটা আছে সেটা হচ্ছে হলো প্রান্তিক ব্যয়। আজকে আমরা আর প্রান্তিক ব্যয় নিয়ে আলোচনা করব না, আজকে আমরা এই গড় ব্যয় জিনিসটা পর্যন্তই, আমরা মোট ব্যয় এবং গড় ব্যয় এই দুইটা জিনিস আমরা আজকে জানলাম। তোমরা এই জিনিসগুলো বইতে একটু দেখবা, বইতে একটু দেখলেই তোমাদের জিনিসটা আরও ভালোভাবে আয়ত্তে আসবে। আশা করি তোমরা আগামী ক্লাসে আমরা এই গড় ব্যয়ের প্রান্তিক ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় এগুলো নিয়ে আবার আলোচনা করব এবং আয়ের সম্পর্কেও আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাসও থাকবা। আজকের মতো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।